Assalamu alaikum and good evening, everyone. Am I clearly audible to you? Yes, ভাই। Okay. So অনেকে এখনো জয়েন করা বাকি। বেটার হলো আমরা ধীরে ধীরে শুরু করি। As you have seen in the slides, today we'll talk about presentation. Okay. So definitely in our slide we included vocabulary, GRE words, cue card for IELTS speaking. Okay. But today our main focus is our presentation. How to make it a level where we'll feel comfortable and there are so many distractions, so many limitations and loopholes to provide or present a presentation. Okay, আজকে আমাদের টপিক এটাই। So at the very outset of this topic, before going to start, I want to make sure one thing. What's the problem you normally face while you do or join a presentation? কি সমস্যা হয় আসলে যখন আপনি কোনো প্রেজেন্টেশন দিতে যান, আপনি আসলে কোন কোন সমস্যার সম্মুখীন হন সেটা দিয়ে আমরা আসলে শুরু করতে পারি। ওকে, একজন করে একটু শেয়ার করেন তো, এটা সবাইকেই বলতে হবে যে আমার প্রেজেন্টেশনের সময় আমি এই বিষয়গুলোকে আমার কাছে খুব কমপ্লেক্স লাগে, এটা আমার কাছে হার্ড লাগে বা এটার কারণে আমি অনেক সময় হ্যাফেজার্ড হয়ে যাই। সো হোয়াট আর দিস কজেস? ওকে, মিলন জ্যোতি থেকে শুরু করেন তো। আমার প্রেজেন্টেশনের সময় মোস্টলি যেটা আমি ফেস করি সেটা হচ্ছে আপনার ওয়ার্ড গুলো মাথায় আসে না, আর তথ্যগুলো হচ্ছে ভুলে যায়, আমি গুলিয়ে ফেলি। মানে আবার হাত পা কাঁপে মাঝে মাঝে। তবে তো হাত পা কাঁপে না, কিন্তু হচ্ছে আপনার ইয়েটা আসে না, ওয়ার্ড গুলো ওকে, আসে না, ইনফরমেশন গুলো ওয়ার্ড ভুলে আসে যায়। না, হ্যাঁ। গুলিয়ে যায় সবকিছু। ওকে, আর কিছু? না, এগুলাই আমার মেইন প্রবলেম, এগুলাই। ওকে, ফাইন। দেন আমরা যদি জাহিদ হাসান জিমের কাছে শুনতে চাই, নরমালি প্রেজেন্টেশনের সময় আপনি কোন ধরনের প্রবলেম ফেস করেন, কোনগুলো কমপ্লেক্স লাগে? তখন হচ্ছে যখন আমি প্রেজেন্টেশন স্লাইডটা ওপেন করি বা যখন বলি তখন একটা শাই ফিল কাজ করে। ফার্স্ট অফ অল একটা প্রথম দিকে একটা নার্ভাসনেস কাজ করে। শাইনেস, প্রথম নার্ভাস। নার্ভাসনেস এর পরে তারপরে যেটা হয়, অনেক সময় ওয়ার্ড গুলা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে মাথা থেকে, যে আমি কোন ওয়ার্ডটা দিয়ে শুরু করছি আর এই ক্ষেত্রে আমার কোনটা বলা উচিত। আর একটা বিষয় হয় যে আমি যে অডিয়েন্সের সামনে বলতেছি, অডিয়েন্সের কাছে আমি কি সঠিক তথ্যটা উপস্থাপন করতে পারছি কিনা, এটার জন্য একটা কনফিউজ ক্রিয়েট হয়, যার কারণে আমার কি বলবো যে প্ল্যান করেছিলাম সেটা সব ভুলে যাচ্ছি। এই বিষয়গুলা মেজর ফোকাস হয়েছে আমি যখন প্রেজেন্টেশন দিতে গেছি ইউনিভার্সিটি লাইফে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আহ, অনেক সময় দেখা যাচ্ছে প্রেজেন্টেশনে যেই স্লাইডটা ওপেন করেছি, স্লাইডের সাথে আমার বলার ফ্লোটা মিল পাচ্ছি না। আমি হয়তো বা অনেক আগেই বলে ফেলতেছি বা স্লাইডটা পরে ওপেন করতেছি, বা স্লাইডের শুরুতে যে গ্রিটিংস গুলো দেওয়া বা স্লাইড শেষ করার পরে যে গ্রিটিংস গুলো আসা, এরকম কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। ওকে, ফাইন। আমি এগুলো নোট নিচ্ছি। হ্যাঁ, আমরা এগুলোর বাই আনসারিং দিস কোয়েশ্চেন্স আমরা আজকের লেকচারটা আসলে উপভোগ করার চেষ্টা করব। ওকে, দেন আমরা যদি যাই রাকিবুল ইসলাম, ইউ দেয়ার? ইয়েস ভাইয়া। ওকে, ভাইয়া সো আমার ওয়াই? কাছে মনে হয়, ওকে, জি ওকে, জি, প্লিজ। ভাইয়া, আমার কাছে মনে হয় যে নার্ভাসনেস থাকে। তারপরে ওকে, হচ্ছে যখন স্লাইড ধরে বলতে যাচ্ছি তখন হচ্ছে সিকোয়েন্স হারায় ফেলতেছি। নর্মালি তো স্লাইডে কিওয়ার্ড গুলো থাকে, কিন্তু মানে যেটা বলতে চাচ্ছি ওইভাবে বোঝাতে পারতেছি না। তারপরে হচ্ছে মনে হয় যে ওয়ার্ডই মাথায় আসতেছে না ইংলিশে, এমন। ওকে, ওয়ার্ড আসছে না। আর সবথেকে বড় কথা যে মনে হয় যে সবাই সবাই আমাকে হচ্ছে দেখতেছে আর আমি হচ্ছে ভীত হয়ে যাচ্ছি, এমন। ওকে, ফাইন। আর কিছু? না ভাই, এগুলাই মনে হয় আমার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন একটু মুমু আপুর কাছ থেকে শুনবো যে নরমালি একটা প্রেজেন্টেশন যখন আমরা দিই, নরমালি আপনার দিক থেকে আপনি আসলে কোন ধরনের প্রবলেম ফেস করেন? অ্যাকচুয়ালি ভাইয়া আমার প্রবলেম হয়
ওই নার্ভাসনেস চলে আসে মাঝে মধ্যে, মানে টপিকস এর বাইরে চলে যাচ্ছি, বা মাঝে মধ্যে এমন হচ্ছে যে আমি জানি বিষয়টা, বাট আমি মুখে আনতেও পারতেছি না, বলতেও পারছি না। আবার যখন বলি এমন হয় মাঝে মধ্যে যে মনে হচ্ছে যে ওটা আমি মুখস্থ বলে যাচ্ছি শুধু, এর ভেতরে কোনো মানে না আমার প্রপার কোনো বডি ল্যাঙ্গুয়েজের ভেতরে একটা ভালো লাগা স্বাভাবিক আছে কিছু, বা আমার আই কন্ট্যাক্টেও কোনো স্বাভাবিক কিছুই নাই। প্রবলেম হয় ওগুলো ভাই আমার। ওকে, ফাইন। তো বেটার হলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার মাধ্যমে শুরু করি। নরমালি, ভাইয়া আমি কিছু প্লিজ অ্যাড করতে চাচ্ছি। প্লিজ। ভাই, আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছে ভাই, আমি যখন কথা বলতেছি আমার কথায় যে শ্রোতারা, অডিয়েন্সরা আকৃষ্ট হবে বা মনোযোগ আকর্ষণ করতে পারবো, এরকম কিছু হচ্ছে না। বাট আমি অ্যাজ ইউজুয়াল কথা বলে যাচ্ছি, বা আহ, শ্রোতার সাথে যে আই কন্ট্যাক্টের যে বিষয়টা, বা একটু ধীরে কথা বলা প্রেজেন্টেশনের সময়, এই জিনিসটা হচ্ছে না। আমি অনর্গল বলে যাচ্ছি, ধীরে ধীরে আরো স্পিড বাড়তে থাকি ভাই, এই বিষয়গুলো আরো বেশি। ওকে, আমি একদম শুরু থেকেই শুরু করি। শুরুতে যখন কথা বলেছিলেন মিলনজ্যোতি চাকমা, আপনার কাছে একটা বিষয় ছিল যে ওয়ার্ড মাথায় আসছে না, আপনি সবকিছু গুলিয়ে ফেলছেন। সো ওয়ার্ড আসলে ওভারনাইট মাথায় নিয়ে আসা আসলে সম্ভব হয় না। ওকে, সো এই কারণে আমাদের হিউজ প্র্যাকটিস করতে হয়। এবং যতটুকু আমরা বুঝি প্রেজেন্টেশনে, এখানে কিন্তু আপনার অটোনমি থাকে। ইউ হ্যাভ ফুল অটোনমি যে আপনি প্রেজেন্টেশন স্লাইডটা আপনার মতো করে সাজান। সুতরাং কোন ওয়ার্ডগুলো দিলে এগুলো মাথায় আসবে, কোন সিনোনিমাস ওয়ার্ডগুলোতে আপনি আসলে ভালো, এই কারণে আপনাকে এটা এনশিওর করতে হবে যখন আপনি আসলে স্লাইড বানাচ্ছেন। ওকে, আমাদের তো নর্মালি যখন আমরা গ্রুপে কাজ করি, একটা প্রেজেন্টেশন আসলে অনেক কিছু শেখায়। এটা যেমন লিডারশিপ শেখাবে, এটা যেমন টিম ওয়ার্ক শেখাবে, এটা কমিউনিকেশন শেখাবে। অ্যাট দ্য সেম টাইম আমার ইন্ডিভিজুয়াল যে এফোর্ট, এইটারও যাতে আমি বেস্ট একটা রিফ্লেকশন এনশিওর করতে পারি, একটা প্রেজেন্টেশনে এই সব কিছুই থাকে। সো ওয়ার্ড যদি না আসে, তাহলে যেটা করতে হবে সেটা হলো যখন আমি আসলে স্লাইডগুলো বানাচ্ছি, তখনই ওখানে টেকনিক্যালি কিওয়ার্ডগুলো ওখানে দিয়ে দিতে হবে যে কোন ওয়ার্ডগুলো লিখলে আমার জন্য আসলে ওটা রিকল করা সহজ, কি লিখলে আমি আসলে ওটা সহজে মনে করতে পারি। দ্বিতীয় কথা হলো যদি সবকিছু গুলিয়ে যায়, এখানে এটা অনেক সময় বোঝায় যে ল্যাক অফ প্রিপারেশন। কারণ আপনার প্রস্তুতি যত কম হবে, আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা যেগুলোতে অভ্যস্ত, একজন স্লাইড বানাই, ৫ জনের একটা গ্রুপ, আমি আসলে আমার পার্টটুকু কতটুকু দেখছি ঠিক প্রেজেন্টেশনের আগের দিন আমরা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করি। অনেক সময় বিকেলের প্রেজেন্টেশন আমরা সকালবেলা এগুলো নিয়ে আমরা কেবল রেডি করছি, স্লাইডগুলো নিয়ে কেবল কাজ করা হচ্ছে, এখনো স্টিল ওখানে কোনো কারেকশন আসছে। ওকে, সো এই যে গুলিয়ে যাওয়ার যে বিষয়টা, সো এখানে এটার সাথে প্রস্তুতি ব্যাপকভাবে জড়িত। আমরা একদম কমন কথাগুলো এখন বলি, দেন আমরা যখন প্রেজেন্টেশন, আজকের যে স্লাইড যে টপিকগুলো আমাদের আছে সেগুলো কভার করার পর হোপফুলি আপনারা নর্মালি উত্তরগুলো পেয়ে যাবেন। ওকে, দ্বিতীয় কথা হলো জাহিদ যেটা বলেছেন সেটা হলো শাইনেস বা নার্ভাসনেস কাজ করে। এটার অন্যতম একটা রিজন হলো, নরমালি আপনি দেখবেন হোয়েন ইউ আর স্পিকিং টু ইউর ফ্রেন্ড, আপনি আসলে তখন বসে আছেন, বা নরমালি আপনি ক্লাসে বসে থাকতে কিন্তু এতটা আনইজি লাগে না। খেয়াল করে দেখবেন শুধু প্রেজেন্টেশন না, আপনাকে যদি দাঁড়িয়ে কোনো প্রশ্ন করতে হয় টিচারকে, যে নরমালি ইউ হ্যাভ টু আস্ক এ কোয়েশ্চেন টু ইউর ফ্যাকাল্টি, তখনও দেখবেন আপনার কাছে যখন দাঁড়িয়ে প্রশ্ন করা, তখন বিষয়টা দেখবেন একটু আনইজি লাগে, একটু শাইনেস কাজ করে। সো এইটা জি। কাভার করার উপায় হইলো ওই যে ক্লাবগুলো। ক্লাব আমাদের যেটা করে, ওখানে তো আর ফ্যাকাল্টি থাকে না, নরমালি টিচার থাকে না। সো ওখানে আপনি ওখানে আইডিয়া দিবেন যে এই যে পহেলা বৈশাখের স্টলটা আমরা কিভাবে সাজাতে পারি। ওকে, ২১শে ফেব্রুয়ারি আসছে, আমরা যে একটা ডিবেট করব, আমরা কি নিয়ে ডিবেট করতে পারি, আমরা আসলে এখানে কাদেরকে ইনভাইট করব, কি করব না করব, কোনো স্ন্যাক্স থাকবে নাকি থাকবে না, এইটা নিয়ে যখন আপনি কথা বলছেন, তখন ওখানে আপনার সামনে আপনার সিনিয়র আছে, আপনার ফ্রেন্ড আছে, আপনার জুনিয়র আছে, তো এই যে সবার সামনে গুছিয়ে কথা বলাটা আপনি শিখে গেলেন, এইটা আপনাকে একটা ব্যাকআপ দিবে, একটা কনফিডেন্স দিবে। এইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে হলো ক্লাসে আস্তে আস্তে প্রশ্ন করার মাধ্যমে। আপনি আসলে কখনোই ডায়াসে যাননি, কখনোই আপনি আসলে সামনে যাননি, কখনোই টিচারকে আপনি প্রশ্ন করেননি। সো হুট করেই সামনে গিয়ে ৫ মিনিটের একটা প্রেজেন্টেশন, ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট আ আনকমফোর্টেবল সিচুয়েশন ফর ইউ। সো এটা আগে জি। থেকেই যতটুকু করা যায়। ওকে, পাশাপাশি মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। ওই যে আপনি তো সবসময় আপনি অডিয়েন্সের সিটে বসে সামনে আপনি ফ্যাকাল্টিকে দেখেছেন, টিচারকে দেখেছেন। আপনি অডিটোরিয়ামে বসে আছেন, সামনে কোনো প্রোগ্রাম চলছে, আপনি সেই প্রোগ্রাম দেখেছেন। এখন আপনি স্টেজে, আপনিই ডায়াসে, আর আপনার সামনে হলো শত, শত মানুষ। ৫০ জন মানুষ, ২০ জন মানুষ, ১,০০০ জন মানুষ। সো এই যে সামনে থেকে আপনি তো কখনো এই অবস্থায় নিজেকে দেখেননি যে আপনি ১,০০০ জন মানুষের সামনে আপনি কথা বলছেন। তার মানে এখানে দাঁড়ানোর আস্তে, আস্তে অভ্যাস করতে হবে।
এইটার একটা ব্যাকআপ হইলো যে আপনি হয়তোবা একটা অডিটোরিয়ামে, ওখানে ধরেন আমাদের অডিটোরিয়াম, সেখানে ১,০০০ মানুষ এমনিই ধরবে, ৫০০ মানুষ এমনিই ধরবে। ওখানে যদি আপনাকে একটা স্পিচ দিতে হয়, টেকনিক্যালি যেটা করতে হবে এটা বলা হয় যে স্টেজে যদি আগে থেকে একটু হেঁটে নেয়ার কোনো সুযোগ থাকে। আমি স্টেজে হাঁটছি, ঘুরছি, ফিরছি। তার মানে আমার কাছে এটলিস্ট স্টেজটা তখন unknown না। যে না, এখানে তো আমি আগেও এসেছি। আমি তো এই যে কথা বলেছি। প্রোগ্রাম শুরু হওয়ার আগেই একটু পারলে ডায়াসের সামনে যাওয়া, একটু ওখান থেকে দেখা যায় সামনে দেখতে আসলে কেমন লাগে। ওকে? স্পিকারের সিট থেকে অডিয়েন্সের দিকে তাকালে আসলে কেমন লাগে। তো এটা যতটা সম্ভব ওই স্টেজটাকে আমার মতো করে পরিচিত করে নেয়া। তার মানে ক্লাসরুমে কোথায় আমি প্রেজেন্টেশন দিব? রুমে তো আর সবসময় টিচার থাকে না। তার মানে আমি গিয়ে বলছি না যে আপনি গিয়ে টিচারের সিটে বসে পড়েন, নট লাইক দ্যাট। কিন্তু যে যেখানে দাঁড়ায় আপনাকে কথা বলা লাগতে পারে, আপনি সেদিক দিয়ে আগেই একটু হাঁটাহাঁটি করেন। ওখান থেকে যখন আপনাদের ক্লাসে ব্রেক থাকে, সেখানে আপনি ২ মিনিট ওখানে একটু বলার চেষ্টা করেন প্রেজেন্টেশনের আগেই। অন্য যেকোনো দিন আপনি ২ মিনিট বলার চেষ্টা করেন। সামনের ফ্রেন্ডকেই আপনার অডিয়েন্স হিসেবে ধরে নেন। ওকে? তখন দেখবেন যে মাথা ব্ল্যাংক হচ্ছে না। ওকে? আবার আমি সঠিক ইনফো দিচ্ছি কিনা, এটা আমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে। যে কতটা স্মার্টলি আর মিথ্যা কথা বলা যায়। যে আমি এখানে নাও আই এম ফেসিং দ্য প্রবলেম অফ স্পিকিং ইংলিশ। আই এম ফেসিং দ্য প্রবলেম অফ প্রোভাইডিং দ্য ইনফরমেশন ইভেন আই ডোন্ট নো ইজ ইট কারেক্ট অর নট। ওকে? সো এইটা আপনাকে আগে একটু সময় দিতে হবে যে আমার ইনফরমেশন গুলো সত্য কিনা। যেগুলো দিচ্ছি, আমাকে এখানে কথা বলতে হচ্ছে ডেমোক্রেসি টাইপ নিয়ে, আমাকে এখানে কথা বলতে হচ্ছে ট্যাক্স নিয়ে, আমাকে এখানে কথা বলতে হচ্ছে এইটা নিয়ে, ওইটা নিয়ে। সো আসলে আমি যে ইনফরমেশন দিচ্ছি সেগুলোই সত্য কিনা, এটার সাথে মনে হয় প্রিপারেশনের সম্পর্কটাই বেশি। পাশাপাশি প্ল্যান থাকে, ভুলে যাই। এটার রিজন হইল ওই যে আপনি হুট করে একটা অকওয়ার্ড মোমেন্টে পড়ে গিয়েছেন। সো এইটাকে লাইফে এইটাকে অকওয়ার্ড করা যাবে না। যতটা সম্ভব আগে আগেই স্টেজে যাওয়া, আগে আগেই সামনে একটু যাওয়া, অন্য সময় একটু প্র্যাকটিস করে নেয়া। হুট করে ৫ জন ফ্রেন্ড বসে আছে, তার মধ্যে দাঁড়িয়ে আপনি ২ মিনিট একটু কথা বলার চেষ্টা করা। আপনি একবার বসে গেলেন, এবার বাকি ৫ জন সবাই বসে থাকবে, অন্য আরেকটা ফ্রেন্ড সে ২ মিনিট কথা বলার চেষ্টা করবে। ওকে? আরেকটা বিষয় হলো আপনি বলেছেন স্লাইড আগে চলে যাচ্ছে অথবা আপনি আগে চলে যাচ্ছেন, স্লাইডের সাথে ব্যালেন্স হচ্ছে না। সব সময় মনে রাখবেন প্রেজেন্টেশনে আমরা ২-৩ টা বিষয় খুব না করি। ওকে? আমি যখন প্রেজেন্টেশন নেই পারি মানে চেষ্টা করি স্টুডেন্টদের একটু নোট নিতে। সো একটা বিষয় খুব লিখি। একটা হলো ইসি, সংক্ষেপে লিখে রাখি, যেটা হলো আই কনট্যাক্ট। আরেকটা লিখে রাখি জিএনপি, যেটা হলো জেস্টার অ্যান্ড পশ্চার। আর একটা লিখে রাখি এসডি, যেটাকে বলে স্লাইড ডিপেন্ডেন্সি অথবা স্ক্রিপ্ট ডিপেন্ডেন্সি। এই ২ টা বিষয়ই আসলে খারাপ। আপনি পুরোপুরি স্লাইড দেখে দেখে সব রিডিং পড়ছেন, এটাও আসলে বাজে। স্ক্রিপ্ট ডিপেন্ডেন্সি, দেখবেন যে স্টুডেন্টদের যখন নিষেধ করি যে ইউ ডোন্ট রিড আউট ফ্রম ইয়োর স্লাইডস, ওরা আলাদা আলাদা ডায়েরি নিয়ে আসে, ওরা আলাদা আলাদা স্ক্রিপ্ট নিয়ে আসে, ওরা ফোন নিয়ে আসে, নিয়ে এসে ডায়াসের উপর ফোন রেখে সেখান থেকে বলার চেষ্টা করে। ধরে নেন প্রেজেন্টেশনের যে স্লাইড যেখানে প্রদর্শিত হচ্ছে, প্রজেক্টর হলো ওর ডান পাশে, আর ও বাম পাশে ওর ফোন নিয়ে এসে ডায়াসে বারবার ফোন দেখে বাম দিকে। চিন্তা করেন, ২ দিকে তো আসলে ব্যালেন্স করাটা টাফ। সো ওই যে আমি নিষেধ করছি স্লাইড দেখা যাবে না, ওরা এখন ফোন দেখে। যদি নিষেধ করি ফোন দেখা যাবে না, ওরা স্ক্রিপ্ট নিয়ে আসে কোনো ডায়েরিতে লিখে। ডায়েরি দেখা যাবে না, তারা আবার স্লাইডের দিকে তাকায় তাকায় সব রিডিং পড়ে। অনেক অনেক সময় দেখেছি। তো নরমালি তাদেরকে যেইটা বলা বা মোস্ট অফ দ্য স্টুডেন্ট, এটা শুধু আমার স্টুডেন্টের গল্প না, আপনাদের গল্প না, এটা সারা বাংলাদেশের সিনারিও। ওকে? একটা নিষেধ করলে আপনি আরেকটা দেখে বলার চেষ্টা করবেন। উচিত হইল যে আপনি একবারে স্লাইড দেখবেনই না, বিষয়টা এরকম না। ওই যে বললেন যে স্লাইড আগে চলে যাচ্ছে বা আমি চলে যাচ্ছি, আপনি এমনভাবে স্লাইড দেখবেন যে আপনি নিজে আসলে দেখছেন না। ওকে? যে ইফ ইউ সি দ্য ফিচার্স অফ গুড গভর্নেন্স, দেন বলে আপনি আসলে দেখেন যে কোন ৮টা ফিচার আসলে ইউনেস্কো দিয়েছে। ওই যে ইউএন কয়টা দিয়েছে, ইউনাইটেড নেশনস কি দিয়েছে, আইএমএফ কি দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক কি দিয়েছে। সো আপনি মোস্ট প্রবাবলি আপনি নিজেই ভুলে গিয়েছেন যে গুড গভর্নেন্সের প্রিন্সিপাল কয়টা। কিন্তু আপনি পড়ানোর সময় এমন ভাবে তাকাবেন যে আমরা যদি এখানে গুড গভর্নেন্সের প্রিন্সিপালস গুলো দেখি, বলে আপনি নিজেও একটু দেখে নিলেন। তো এমন একটা ভাব যে আপনি দেখছেন না, আপনি আসলে সবাইকে দেখাচ্ছেন যে এই যে ফার্স্ট ওয়ান, এন্ড ইফ ইউ সি দ্য সেকেন্ড ওয়ান, বলে আপনি সেকেন্ড ওয়ান দেখান যে সেকেন্ড ওয়ান হইলো রুল অফ ল। কিন্তু আপনি আসলে নিজেই ভুলে গিয়েছিলেন যে সেকেন্ড ওয়ানটা আসলে কি। বুঝতে পারছেন? সুতরাং এই যে স্লাইড আগে চলে যাচ্ছে অথবা আপনি আগে চলে যাচ্ছেন। আবার আমাদের অনেক সময় সমস্যা হয় যে আমরা টেকনিক্যাল ইরর গুলোর সম্মুখীন হই। এটা মোটামুটি সবার জন্যই সেম কথা। ওকে? একটা প্ল্যাটফর্ম চেষ্টা করতে হয় যতটা নিজের কনভিনিয়েন্ট করে রাখা যায়। যেমন আপনি যখন প্রেজেন্টেশন দিতে যাবেন, দিন শেষে এটাই সত্য যে আপনি খেয়াল করবেন যে ইউর লেগস আর শেকিং, ইউ আর কন্টিনিউয়াসলি সোয়েটিং, ইউ ফিল সো মাচ নার্ভাস অ্যান্ড শাই। সো এগুলোতে আপনি আসলে কিভাবে কাভার করতে পারেন? যেমন আমি যদি জাহিদের প্রসঙ্গটা নিয়ে আসি,
বা মিলনের কথাও যদি বলি গুলিয়ে যাচ্ছে, আমার ওয়ার্ডগুলো আসছে না। আপনি কিন্তু এই যে শাইনেস ফিল হওয়া, নার্ভাসনেস ফিল হওয়া, এইটার সাথে কিন্তু ইংলিশের সম্পর্ক আছে। আবার দেখবেন যে একটু কমও আছে। কারণ হইলো ডেফিনিটলি আপনি ভালো স্পিকার হইলে আপনার কাছে শাইনেস কাজ করবে না। কিন্তু এমন অনেক মানুষ আছে না যে যাদেরকে যদি আপনি বাংলাতেও কথা বলতে দেন কিন্তু ও ডায়াসে গিয়ে কথা বলতে পারবে না। তার কাছে খুব আনইজি লাগে, আনকমফোর্টেবল লাগে। তো ও কিন্তু বাংলাতে জানে। ওরে ওরে বসে, বসে তার সাথে গল্প করেন। ডেফিনিটলি হি অর শি উইল শেয়ার হিজ অর হার ইনসাইট উইথ ইউ। কিন্তু যদি বলেন যে ভাই এটাই গিয়ে একটু স্টেজে গিয়ে বলে আসেন তো, সে আসলে কমফোর্টেবল ফিল করবে না। অনেকেই আছে কমফোর্টেবল ফিল করবে না। তার মানে এই বিষয়টা শুধুমাত্র আপনার ইংরেজি না পারার জটিলতা না। এটা আপনার একটা এমন ইনহেরেন্ট একটা ফিচার হয়ে গিয়েছে যেখানে আপনি কন্টিনিউয়াসলি নিজের সাথে আসলে যুদ্ধ করছেন। সুতরাং এই শাইনেস বা নার্ভাসনেস কাটাইতে হবে। ওই যে বললাম আমাদের প্রত্যেকের ক্লাসরুম আছে। টিচার আসতে ৫ মিনিট দেরি হচ্ছে, ফাইন। সব স্টুডেন্ট বসে আছে, সব ফ্রেন্ড বসে আছে। হুট করে ওদের সামনে আমি দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে আমি কিছু একটা গুছিয়ে বলার চেষ্টা করব। এই ধরনের ফ্রেন্ড সার্কেল রেডি করেন। শত, শত স্টুডেন্টের ভিতর থেকে ১০ জন ফ্রেন্ড বের করা, ৫ জন ফ্রেন্ড বের করা আহামরি কঠিন কিছু না। ২-১ জন বের করেন। আপনি চুপচাপ বসে থাকবেন, আপনার ফ্রেন্ড ২ মিনিট বলবে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। তারপর ফ্রেন্ড বসে যাবে, আপনি দাঁড়ায়া ২ মিনিট বলবেন, ফ্রেন্ডরা মনোযোগ দিয়ে শুনবে। অনেকেই হাসাহাসি করবে, টিটকারি করবে, এইটা ওইটা। তো এইগুলোকে যদি আপনি আসলে প্রায়োরিটি দিতে চান তাইলে কিন্তু আবার এদিক থেকে পিছিয়ে যাবেন। ওকে? সুতরাং এই যে স্লাইড আগে চলে যাওয়া বা আমি আগে চলে যাওয়া, তো টেকনিক্যাল ইরর যেটা আসলে আমরা বলতে চাচ্ছি, যেকোনো জায়গায় গিয়ে হুট করে আমরা দেখি স্টুডেন্টরা ধরেন তারা যেভাবে এনগেজ ছিল যে ও ওখানে গিয়ে ধরে নিলাম যে সে মাউস পয়েন্টার দিয়ে সে স্লাইড চেঞ্জ করবে। ওখানে গিয়ে দেখা যায় কোনো মাউস পয়েন্টার নাই। অথবা রুমগুলোতে যেভাবে আমাদের কম্পিউটার দেয়া থাকে, ওখানে গিয়ে দেখবেন তার আসলে ধারণা ছিল ও কিবোর্ড দিয়ে আসলে চেঞ্জ করবে। কিবোর্ডে ক্লিক করে, করে সে আসলে চেঞ্জ করবে। ফাইন। ওখানে দেখেন যে তার আগের একটা বক্তা সে আসলে ওখানে ওয়্যারলেস মাউস নিয়ে গিয়েছে। তার মানে আপনি মাউস দিয়েও চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড মাউসের চাকা যখন আপনি ঘুরাবেন, ওতে একবারে কয়েকটা স্লাইড চলে যেতে পারে। এই যে ওখানে একটা ক্লিক করছি, ওখানে চাপ লেগে ২ টা চাপ লেগে ২ টা স্লাইড চলে যাচ্ছে। আবার আমি ব্যাকে যাওয়ার চেষ্টা করতেছি। আবার তাড়াহুড়া করছি। আবার ২ টা সামনে যাচ্ছে, ২ টা পিছনে যাচ্ছে। এক টেকনিক্যাল এরর এর কারণে এটা হইতে পারে। দ্বিতীয় কথা হলো প্রিপারেশনের ঘাটতির ফলে কখন যে কোন স্লাইডে আমি যাচ্ছি এটা ঠিক ঠিকানা নাই। দ্বিতীয় কথা, অনেক সময় আমরা এরকম করি, আমরা নরমালি একজন প্রেজেন্টেশন দেই, পাশে একটা ফ্রেন্ডকে রাখি, ওকে ইশারা করি, ও স্লাইড চেঞ্জ করে। ওকে? সো এই বিষয়গুলো আসলে করা যাবে না। চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনাদের ওই এনভায়রনমেন্টটাকে কনভেনিয়েন্ট রাখার জন্য। চেষ্টা করবেন আগে থেকে একটা পয়েন্টার পাওয়া যায় কিনা। আপনি ইচ্ছামত আপনার স্লাইড যখন দরকার আপনি তখন চেঞ্জ করবেন। অথবা আপনি এমন জায়গায় দাঁড়াবেন যেখানে আপনি ক্লিক করে, করে চেঞ্জ করতে পারেন। ওকে? এখন দিন শেষে তো এইটাই সত্য যে আমাদের ফ্যাসিলিটিস গুলো এতটা উন্নত না। কুমিল্লা বার্ডে যারা কনফারেন্সে গিয়েছিলেন ওখানে কিন্তু অনেক রুমে এরকম ফ্যাসিলিটিস আপনারা অনেকেই পেয়ে থাকার কথা। যখন আমাদের র্যাপোজিয়ার থাকে। তাই না? আপনার জি। টেনশন নাই যে আপনার ফাইলটা কি ওখানে আছে, আপনার ফাইলটা কি ওখানে নাই। সব কনফারেন্সের ওনারা রেডি করে ইভেন ওখানে গিয়ে আজীবন আমরা দেখে আসছি প্রজেক্টর উপর থেকে আলো ফেলা হয়। আর ওখানে গিয়ে দেখি পুরোটাই এলইডি স্ক্রিন। এমন অনেক রুম ওখানে ছিল। আপনারা সেই রুমে পড়েছিলেন কিনা জানি না। কারণ ওগুলো জি ভাইয়া। প্রোগ্রামের জন্যই ওই ভেন্যুগুলো করে রাখা হয়েছে। সো ঐরকম এনভায়রনমেন্ট তো আমরা সব জায়গাতে পাবো না। যে আমার একজন র্যাপোর্টিয়ার আছে, সে আমার ফাইলটা ওপেন করে দিবে। হ্যাঁ? তারপরে ওখানে সব রেডি থাকবে, আমি গিয়ে শুধু জাস্ট প্রেজেন্টেশন দিব। এখানে আমাদের সবকিছুর জন্য রেডি থাকতে হবে। অনেক সময় আমরা এই প্রবলেমে পড়েছি, স্টুডেন্টদের দেখেছি যে, "স্যার আমার ফাইলটা তো এখানে মেইল করে রাখছিলাম। এখন এই পিসিতে তো কোনো নেট পাচ্ছে না। আমি তো ওটা ডাউনলোড করতে পারছি না।" সো হোয়াই নট ইউ আর সেন্ডিং ইউর প্রেজেন্টেশন টু ইউর ফ্রেন্ডস টু দ্য সিআর করে ওই রুমের যে পিসি যে কম্পিউটার সেখানে আপনি একটা কপি রেখে দেননি কেন? আপনি নিজেও ল্যাপটপ ক্যারি করেননি কেন? আপনার পেন ড্রাইভেও আলাদা করে একটা কপি নিয়ে রাখেন নাই কেন? ধরেই রাখছেন যে আমি মেইলে পাঠাইছি ওখান থেকে ডাউনলোড করব। এখন এসে দেখছেন এখানে ইন্টারনেট কাজ করছে না। বা এখানে বিদ্যুৎ চলে গিয়েছে। ওকে? সো এই কারণে টেকনিক্যাল যে সমস্যা যেগুলো আছে, ফাইল কার কাছে পাঠায়া রাখবো, প্রেজেন্টেশন স্লাইড আসলে কোনটা দিয়ে কি করব, কোন মাউস দিয়ে কেমনে ক্লিক করে, করে চেঞ্জ করব, কোনটা কিভাবে জুম করতে হয়, কিভাবে পয়েন্টার দিয়ে কোন একটা জায়গায় ফোকাস করতে হয়, এগুলো আপনি আগেই শিখে রাখেন। করে ওখানে কেমনে কি সবকিছু চেঞ্জ করবেন, ওই পিসি কেমনে চালাবেন, কিভাবে সামনের স্লাইডে যাবেন, পরের স্লাইডে যাবেন, কোন একটা বিষয়কে বোল্ড করতে চাচ্ছেন, কোন একটা বিষয়কে আপনি আসলে হাইলাইট করতে চাচ্ছেন। সো টেকনিক্যাল যত ধরনের বিষয় আছে আপনি কিন্তু এগুলো আগে থেকেই সলভ করে রাখতে পারেন। নার্ভাসনেস এর বিষয়, শাইনেস এর বিষয়, এটা প্রবলেম হতেই পারে। এর আগে থেকে কথা বলে, 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 বলে যতটা সম্ভব আপনাকে এটা গুছায় রাখতে হবে। তারপরে যখন ইংলিশের প্রসঙ্গ আসছে আপনার স্লাইডটাও সুন্দরভাবে বানানো এবং ওই যে যেখানে, যেখানে আপনি ভুলে যাবেন আপনি তো ঠিক সেই পয়েন্টগুলোই কি করে রেখেছেন, ওখানে কিওয়ার্ড আকারে লিখে রেখেছেন। তো যখনই আপনি ভুলে যাচ্ছেন তখন আপনি দেখেন যে if you see the feature of good governance then here it is.
অথবা দেয়ার উই গো বলে আপনি আসলে দেখেন, নিজেও দেখেন, এমন একটা ভাব যে আপনি আসলে অন্যদের দেখাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা। ওকে, জি। তো এটা ছিল মিলন বা জাহিদের বিষয়। দেন রাকিব যেটা বলেছে সেম, নার্ভাসনেস, আমার মনে হয় যে উত্তর পেয়েছেন। তারপর সিকোয়েন্স হারিয়ে যাচ্ছে। ওকে, এখন ধরেন আপনি ওখানে শুধুমাত্র কিওয়ার্ড দেয়া আছে, এখন ওখানে ধরেন লেখাই আছে শুধুমাত্র মেল নিউট্রিশন, তো সেখান থেকে আপনি কি বলবেন, এটা এটা আপনার জন্য তার মানে ওই সিলেক্টেড টপিক কেন্দ্রিক আপনার একটু প্রিপারেশন রাখতে হবে। প্রয়োজনে বুলেট পয়েন্টের বাইরেও আপনি ছোট ছোট আর একটা দুইটা করে কোনো না কোনো অল্প একটু ব্যাখ্যা আপনি লিখে নেন। একটা প্রেজেন্টেশনে এটাই সত্য যে খুব বেশি কিছু লিখতে হয় না, তারপরও যদি বেশিই ভুলে যান একটা দুইটা করে ওয়ার্ড আপনি লিখে রাখবেন, যেটা আপনাকে হেল্প করবে ওভারঅল পুরো বিষয়টাকে মনে করার জন্য। আবার যদি বিস্তারিত লিখতে যদি অসুবিধা হয়, যে ম্যাল নিউট্রিশন আপনি আসলে অপুষ্টি নিয়ে কথা বলছেন, তো এখানে খুব বেশি কোনো কিছু বলার সুযোগ নেই, কিন্তু আমরা কিন্তু প্রচুর ফিগার অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, ইনফোগ্রাফি অ্যাড করতে পারি। আপনার উচিত হইল ম্যাল নিউট্রিশন টাইপের কোনো একটা ফিগার ওখানে অ্যাড করা, যেইটা আপনাকে বলতে হেল্প করবে যে এটা নিয়ে আসলে আমাকে বিস্তারিত কি বলতে হবে। ওকে, তারপর ওয়ার্ড মাথায় আসছে না, এটা একদম কমন, ওই যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্রেজেন্টেশন দেয়ার মতো করেই প্র্যাকটিস করতে হবে। আপনি নর্মালি একটা বিষয়ে পড়ছেন পড়ছেন পড়ছেন, নট লাইক দ্যাট, এটা আসলে খুব একটা বেশি কাজে দিবে না। আগে পড়ে প্রিপারেশন নেয়ার পরে আপনাকে মানে আপনি ফর্মালি প্রেজেন্টেশন দিচ্ছেন এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, যে আমি তো ম্যাল নিউট্রিশন তো আমি বুঝি, ডেমোক্রেসি তো আমি বুঝি, ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলবো, ট্রান্সপারেন্সি তো আমি বুঝি, এটা মানে এই, এটা মানে ওই, নট লাইক দ্যাট। আই অ্যাম উমুক, আজকে আমি এটা নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছি, সেইভাবে করেই আপনাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আরো কি করবেন আমাদের স্লাইডে আছে, আমরা ডিটেইলস বলবো। তারপর আপনার কাছে মনে হয় যে সবাই তো আপনার দিকে তাকায় আছে, তো এটা এটা ট্রু, সবাই তাকায় থাকবে, দিন শেষে এটাই সত্য। এন্ড এইটা যদি আপনি আরো বারবার ভাবতে থাকেন, সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই তো আমার ভুল ধরবে, আমি তো এখানে একা, নট লাইক দ্যাট, এগুলো ভাবতে ভাবতে আপনি যখন আরো বেশি শাইনেস ফিল করবেন, এটা ওভারঅল আপনার পারফরমেন্সের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এটা শুধুমাত্র তো প্রেজেন্টেশনের জন্য না, আপনি মনে করবেন এটা ইংরেজি কেন্দ্রিক সমস্যা না, ক্রিকেট খেলতে তো আর ইংরেজি লাগে না। আপনি খেয়াল করবেন অনেক সময় আমার নিজেরও এই প্রবলেম হয় যে ধরেন আশেপাশে গ্যালারিতে অনেক মানুষ বা মাঠের পাশে অনেক মানুষ, সবাই আপনার ব্যাটিং দেখছে যে আপনি দেখি আসলে কেমন ব্যাট করেন, তখন আমাদের কাছে কিন্তু একটা আনইজি ফিল হয়, একটা অকওয়ার্ডনেস ফিল হয়, আনকমফোর্টেবল একটা সিচুয়েশন ফিল হয়। সো এটা খুবই ট্রু, কিন্তু দিন শেষে কিন্তু এটাও সত্য যে আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয়, আপনার ডেলিভারি যদি ভালো হয়, আপনি যদি ভালো ক্রিকেটার হন, তা আপনার প্রত্যেকটা ছক্কা, আপনার প্রত্যেকটা ডেলিভারিও কিন্তু সবাই এনজয় করে, তারাই কিন্তু হাততালি দিবে। এখানে ভালো স্পিকাররা সবসময় চায় যে আমার সামনে অডিয়েন্স বেশি থাকুক, ভালো ক্রিকেটার ফুটবলার চায় যে গ্যালারিতে মানুষ বেশি থাকুক, যত বেশি মানুষ তত বেশি হাততালি। ওকে, তার মানে এটা চাপ নেওয়া যাবে না, এটা চাপ নেওয়াই যাবে না। ওকে, তারপর মোমো আপু বলছিলেন নার্ভাসনেস, এটা নিয়ে আমরা কথা বলেছি। তারপর অনেক সময় ধরেন টপিকের বাইরে বা এই কেন্দ্রিক অসুবিধা হয়, পাশাপাশি আপনি টপিক নিয়ে আসলে জানেন, কিন্তু ওই সময় আপনি কেয়ারফুলি মনে করতে পারছেন না যে এটা নিয়ে আমার আসলে কি বলা উচিত। তো এটা ওই যে নার্ভাসনেসের যে বিষয়টা বলছেন, ওটার কারণে আমাদের ওভারঅল মানে অ্যাজ এ হিউম্যান বিং ডেফিনেটলি আমরা এই প্রবলেমগুলো ফেস করি। সো যার ফলে ওই যে আপনি সবকিছু গুলিয়ে ফেলছেন, আবার হয়তো নার্ভাসনেস কাজ করছে। সো এতটুকুই বলবো যে যে বিষয়গুলো, যে প্রবলেমগুলো, যে লিমিটেশনগুলো আগে থেকে কাটিয়ে ওঠা সম্ভব, সেগুলো আপনাকে আগে থেকে কাটায় রাখতে হবে। যেমন আমার এখানে নার্ভাসনেসের কিচ্ছু নাই যে আমার স্লাইডটা কি এই পিসিতে আছে, বা আমি এখানে কিভাবে স্লাইড চেঞ্জ করবো, আমি এটা হাইলাইট করে করে কিভাবে আসলে দেখাবো, এগুলো সব আমার কাছে রেডি। আমি জানি যে ওই জায়গায় আমার ফাইলটা আমার রেডি করা আছে, পাওয়ার পয়েন্টটা আমি ওখানে সব রেডি করে রেখেছি, ওখান থেকে হারায় যাক 100 বার হারায় যাক, কোনো সমস্যা নাই। আমার কাছে এই যে পেন ড্রাইভ আছে, আমি এখান থেকে এটা দিয়ে হেল্প করতে পারি। ওকে, আর কোথায় কি বলবো আমি সব জানি, যে এখানে 20টা স্লাইড আছে, ওই 12 থেকে 16 নাম্বার স্লাইডটা হলো আমার, আমি জাস্ট ওখানে ওপেন করবো, কেমনে চেঞ্জ করতে হয়, কি করতে হয়, হাইলাইট করতে হয়, কোথায় ফোকাস করে করে দেখাইতে হয়, এগুলো সব আমি টেকনিক্যাল বিষয়গুলো বুঝি। তার মানে আমার বলতে সমস্যা নেই, এখন আমার একটাই কাজ, জাস্ট গুছিয়ে বলা। তা আপনি টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করে রাখলেন। আবার ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে অনেক সময় ড্রেস কোড কেন্দ্রিক সমস্যা হয়, যে ওখানে বলা হয় যে একটা প্রেজেন্টেশনে আপনি ফর্মাল বা অ্যাটলিস্ট সেমি ফর্মাল ড্রেস পরবেন, এখন আপনি পরে গিয়েছেন স্লিপার, এখন বারবার যদি আপনি পায়ের দিকে তাকান যে আমার স্যান্ডেলটা তো, এটা তো ফর্মাল ড্রেস না, এখন আপনি স্যান্ডেলেরও চিন্তা করছেন, অ্যাট দ্য সেম টাইম ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইউর ইংলিশ ফ্লুয়েন্সি, এটাও তো সমস্যা। সো আপনার ড্রেসটা কি আগে থেকেই ফিট হয়ে থাকা যায়, টেকনিক্যাল সমস্যাগুলোকে আগে থেকেই সলভ করে রাখা যায়, মানে আপনি একমাত্র বাকি রাখবেন হলো আপনার ডেলিভারি দেয়াটা, এর বাইরে যা কিছু আছে
কত মিনিটের প্রেজেন্টেশন, কি নিয়ে প্রেজেন্টেশন, কোন ড্রেস পরে যেতে হবে, কোন জায়গায় গিয়ে আমি স্লাইড চেঞ্জ করব, আমার পোর্শন কতটুকু, কোন জায়গায় কতটুকু বলে কত সময়ের মধ্যে আমাকে থামতে হবে, এগুলো সব আপনার জানা। ওগুলো নিয়ে আপনার বিন্দুমাত্র টেনশন নাই, এগুলো আপনি জেনে নিয়েছেন। এখন আপনার কাজ হলো গুছিয়ে প্রেজেন্টেশন দেয়া। এন্ড একটা প্রেজেন্টেশন অনেকভাবে হইতে পারে। নরমালি আমরা একটা সুন্দর গল্প দিয়ে শুরু করতে পারি, একটা কোট দিয়ে শুরু করতে পারি, একটা প্রশ্ন দিয়ে শুরু করতে পারি, শকিং একটা নিউজ দিয়ে সবাইকে একদম অ্যাটেন্ড করে ফেলতে পারি আমরা এখানে। ওকে, তারপর গুছিয়ে বলবো, তারপর আবার পুনরায় প্রশ্ন করে এটা ওঠার মাধ্যমে আমরা কিভাবে শুরু করবো একটা প্রেজেন্টেশন, কিভাবে শেষ করবো, এগুলো এখানে আছে। ওকে, সো এখানে মোমো আপু, রাকিব, জাহিদ, মিলন, যারাই যে কথাই বলেছেন, দিন শেষে একটাই কথা, যে লিমিটেশন গুলো আগে থেকে কাটিয়ে রাখা সম্ভব আপনি সেগুলো কাটিয়ে রাখেন। আর যেগুলো ওখানে না বললেই না, ইংলিশ আপনাকে বলতেই হবে, গুছিয়ে আপনাকে কথা বলতেই হবে, ওখানে আপনাকে একটা ডেলিভারি দিতেই হবে। সো প্রেজেন্টেশনে আপনার অ্যাটলিস্ট যাতে ইনফরমেশন কেন্দ্রিক সমস্যা না থাকে, যে আমি তো গুড গভর্নেন্স নিয়ে এটা দিব, কিন্তু গুড গভর্নেন্সের এই টপিকটাই তো আমার কাছে ক্লিয়ার না, তার মানে ওটাও একটু বারবার পড়েন। টপিক আপনার কাছে যতটা ক্লিয়ার, ততটা ইজিয়ার হবে আপনার জন্য গোছায় ইংলিশটা বলা। ওকে, তো দেখেন আমরা যদি স্লাইড নিয়ে একটু আগাই, প্রথমে আমরা দেখার চেষ্টা করেছি যে আসলে প্রেজেন্টেশনটা কি। এটা হলো ওইটাই যে আপনার একটা গল্প, কোনো একটা সিনারিও বা যে কোনো একটা বিষয় আপনি দর্শকের সামনে তুলে ধরবেন, বাট উইথ আ পারপাস। ডেফিনেটলি আপনার একটা উদ্দেশ্য আছে, যেখানে কি করবেন, ইটস আ ওয়ে টু শো, সরি, শেয়ার ইউর আইডিয়াস, পারসুয়েট পিপল। পারসুয়েট পিপল হইলো জনগণকে আপনি আসলে কাইন্ড অফ, মানে তারা আপনার কথা শুনবে, তাদেরকে প্রভাবিত করবেন, তাদেরকে আপনি যথেষ্ট কানেক্ট করবেন। অর টিচ সামথিং নিউ, অল হোয়াইল কিপিং এভরিওয়ান এনগেজড। আপনি কথা বলছেন, আপনার কথা মানুষ শোনে, দ্যাটস ইট। ইউ আর স্পিকিং অ্যান্ড এভরিবডি ইজ হাইলি কানেক্টেড টু ইউর ওয়ার্ডস টু লিসেন ইউর ভয়েস। যদি এই জিনিসটা হয় শুধুমাত্র, তাহলে আপনি একজন সাকসেসফুল স্পিকার। সাকসেসফুল স্পিকার, আপনি ভালো মানুষ কিনা, আপনি খারাপ মানুষ কিনা, এগুলো আমাদের প্রশ্ন না। ওয়েন দ্য টপিক ইজ যে আপনি কি একজন ভালো প্রেজেন্টার, আপনি কি একজন ভালো স্পিকার, এটার একটাই ক্রাইটেরিয়া, আপনি কথা বলছেন, মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনছে। ওকে, এখন আপনি কোন কোম্পানির লোক, কত আবোল তাবোল বলছেন, কত মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন, এগুলো ভালো বা মন্দের প্রশ্ন হলো নৈতিকতার। কিন্তু আপনি স্পিকার হিসেবে কেমন, সেইটা মানুষ আপনার কথা শুনলে আপনি ভালো স্পিকার। বাংলাদেশে অনেক সেলিব্রিটি বলেন, ফুটবলার বলেন, ক্রিকেটার বলেন, এমন অনেকের ইন্টারভিউ ধরেন মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, অথচ তাদেরকে নিয়ে আপনার অনেক প্রশ্ন আছে, আপনার আমার অনেক প্রশ্ন আছে। তারপরেও বারবার একটা টিভি সেটে তারাই ডাক পাচ্ছে কেন? কারণ দে নো হাউ টু এনগেজ দ্য অডিয়েন্স, হাউ টু টক। কিন্তু মানুষ হিসেবে কিন্তু সে ভালো না, হতেই পারে। মানুষ হিসেবে আপনি নিজেও তার কথা পছন্দ করেন, কিন্তু সে কিছু বললে আপনি কেমন যেন শোনেন, ফানি ওয়েতে হইলেও শোনেন বা সিরিয়াসলি হইলেও শোনেন। সে একজন প্রেজেন্টারের কাজ হলো তার কথা মানুষ শুনবে, এটা এনশিওর করা। এখন একটা প্রেজেন্টেশন অনেক ধরনের হইতে পারে। ইনফরমেটিভ, আপনি কোনো ফ্যাক্ট শেয়ার করতে চাচ্ছেন, ডেটা দিতে চাচ্ছেন। ওকে, নতুন কিছু আপনি যখন মানুষকে শেখাইতে যাবেন তখন সেটা ইনফরমেটিভ। পারসুয়েসিভ, ওই যে আপনি কনভিন্স করতে চাচ্ছেন কোন একটা বিষয়ে, আপনি আসলে কাজ করতে চান, কোন একটা অ্যাকশনে যেতে চান, পলিসি ইমপ্লিমেন্ট করতে চান, পারসুয়েসিভ প্রেজেন্টেশন ওখানে খুব কাজে দিবে। আমাদের যেটা মেইন টপিক সেটা হলো একাডেমিক প্রেজেন্টেশন। আপনার রিসার্চ পেপার আপনি প্রেজেন্ট করছেন, কোন একটা অ্যানালাইসিস আপনি দেখাচ্ছেন, রিসার্চ করে একটা স্টাডি ফাইন্ডিং পেয়েছেন, এগুলো আপনি গুছিয়ে প্রেজেন্ট করবেন। বিজনেস, সেম, বিজনেস প্রেজেন্টেশনে আপনার কমিউনিকেশন দেখাইতে হয়, আপনার প্ল্যান, রিপোর্ট বা প্রফেশনাল কি ধরনের অ্যাক্টিভিটিস আছে, কোন একটা কোম্পানির সাথে আপনি কোলাবোরেশনে যাচ্ছেন, আপনাদের সাথে কোন ধরনের তাদের চুক্তি, আপনাদের প্রোডাক্ট, আপনাদের কোম্পানি কি নিয়ে কাজ করে, আপনাদের ভালো ভালো জায়গাগুলো কোথায়, সেগুলো গুছিয়ে দেখালেন। সো আমাদের টার্গেট হলো থার্ড ওয়ান, একাডেমিক। একটা টপিক আছে, সেটা নিয়ে সেই টপিকে আমরা গুছিয়ে কথা বলতে চাচ্ছি। এখন যখন আপনি আসলে কথা বলবেন, তখন একটা প্রেজেন্টেশন কিভাবে শুরু হইতে পারে? ওই যে গত ক্লাসে মনে হয় আমরা বলেছিলাম যে একজন মানুষ আপনার কথা শুনবে কিনা, এটা ডিসাইড করা হয় উইদিন দ্য ভেরি ফার্স্ট 15 সেকেন্ডস। দুইটা মানুষের সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, আপনি তার কথা শুনবেন নাকি সে আপনার কথা শুনবে, প্রথম 15 সেকেন্ডে এটা ডিসাইড করা হয়ে যায়। তার মানে শুরুর দিকের বিষয়গুলো ডেফিনেটলি ম্যাটার্স। কি করতে পারেন, আপনি আপনার প্রেজেন্টেশন শুরুই করতে পারেন প্রশ্ন দিয়ে। যেমন আপনি এইটার মাধ্যমে কি করতে চান, আসলে তাদেরকে এনগেজ করতে চান, কিছু একটা বিষয় আপনি কথা বলতে চান, আপনি স্টার্টই করলেন, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই ভেজিটেবল কস্ট মোর ইন দ্য সিটি দ্যান ইন দ্য ভিলেজেস। আমার রিসেন্টলি একটা রিসার্চ পেপার আছে, চেষ্টা করছি ভালো একটা জায়গা থেকে পাবলিশ করার, যে আসলে ভেজিটেবল প্রাইস
শহরে এত বেশি দাম, এটা গ্রামে এত দাম কম থাকা সত্ত্বেও শহরে কেন এত বেশি দাম হয়? তো the kind of route to retail tracking price jumps in Bangladesh's vegetable chain. ওকে, যে এত কম টাকার সবজি, আমার বগুড়াতে প্রচুর সবজি হয়, সেটা শহরে আস্তে আস্তে এত বেশি দাম হয়ে যাচ্ছে কেন? সুপার শপগুলোতে বা ইভেন লোকাল মার্কেটগুলোতে এত বেশি দাম কেন হয়ে যাচ্ছে? সো আপনি আপনার প্রেজেন্টেশন দিচ্ছেন যে রুট টু রিটেইল বা এই যে প্রাইস ডিসপ্যারিটি ভেজিটেবলের, এটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। তা আপনি এটা দিয়ে আগে শুরু করেন যে ভাই আপনাদের কি মনে হয় আগে সেটা বলেন তো। ওকে, দ্বিতীয়ত প্রশ্ন ছাড়াও শুরু করতে পারেন কি দিয়ে? শকিং কোনো ফ্যাক্ট দিয়ে, যেটাতে হোল ক্রাউড উইল বি সারপ্রাইজড অ্যান্ড দে উইল ক্রিয়েট দ্য অ্যাটেনশন টু ইউ। যেমন, ডিড ইউ নো দ্যাট 30% of food is wasted every year in Bangladesh due to poor storage? এটা চমকে যাওয়ার মতো নিউজ না? ঢাকা শহরে এত দাম দিয়ে আমরা আসলে সবজি কিনি, এত বেশি বেশি দাম দিয়ে সবাই সবজি কিনছে, অথচ এই ভেজিটেবল নাকি 30% নষ্টই হয়ে যাচ্ছে, কারণ আমাদের কোল্ড স্টোরেজ খুব কম, স্টোর করে রাখার সুযোগ খুব কম। তো এটা আপনি শুরুতেই তাদেরকে চমকে দেন যে আপনি জানেন ভাই ওই 1/3 আমাদের ভেজিটেবল শুধু নষ্টই হয়ে যাচ্ছে। আরো কিভাবে শুরু করতে পারেন? অ্যানেকডোট যেটাকে বলে, সংক্ষিপ্ত ছোট কোনো স্টোরি দিয়ে স্টার্ট করতে পারেন, যে স্টোরিগুলো মানুষ আসলে পছন্দ করে, যে স্টোরিগুলো আপনার এই প্রেজেন্টেশনের সাথে যায়। খুব ছোট, বেশি বলার সুযোগ নাই। কবে আপনি কি লোকাল মার্কেট ভিজিট করছেন, কবে আপনি গ্রামে গিয়েছিলেন, এখানে আপনি শহরে এসে যেমন দেখেন হিউজ প্রাইস, অ্যাট দ্য সেম টাইম ইউ স দ্য সাফারিংস অফ ইয়োর লোকাল ফার্মার্স। খুব সংক্ষেপে বলেন যে ভাই আমি তো শহরে থাকি, আই সি দ্য প্রাইস হাইক ইন দ্য রুরাল এরিয়াস, sorry, in the urban areas, and I have also seen the sufferings of the farmers, how much they are struggling right now. Last week আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে আসলে এটা দেখেছি। ওকে, তারপর আপনি কোনো কোড দিয়ে শুরু করতে পারেন। এই কোড মেক শিওর করতে হবে যে আপনার রেলেভেন্ট টপিকে যাচ্ছে কিনা। যে কোনো মনীষীর বা আরো সহজভাবে বলা যায়, এগুলো একজন ভালো প্রেজেন্টার যারা বিজনেস মিটিং করে, এটা করে ওইটা করে, দেখবেন যে সে ঠিক ওই টাইপের মানুষেরই কোড সে খুঁজে বের করেছে। এই প্রোগ্রামটা আসলে যাদের, একটা পলিটিক্যাল একটা প্রোগ্রামে গিয়েছেন, এমন মানুষের কোড দিলেন যে হলো তাদের ভিন্ন মতাদর্শের, দেয়া যাবে না, না দেয়াটাই উচিত। তো চেষ্টা করেন আপনার অডিয়েন্সকে আপনি যত বেশি কানেক্ট করতে পারেন। আপনি হিউমার ইউজ করতে পারেন, এইটা দেখতে হবে যে কোন জায়গায় কতটুকু ইউজ করা যাবে বা যাবে না, কতটা ফানি আপনি আসলে হবেন, কতটা ফানি আপনি আসলে হবেন না। ওকে, বা ওইটা ওই সময় উচিত কিনা এটাও আপনাকে মেক শিওর করতে হবে, কারণ আপনি খুব বেশি ফ্রাঙ্ক হয়ে গেলেন টু সাম এক্সটেন্ট, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টও বিয়ার করতে পারে, যে আপনাকে প্রফেশনালিজমও দেখাইতে হবে। তো এই কারণে এখানে লেখা আছে ইফ অ্যাপ্রোপ্রিয়েট। একটা জোক বলা কি যায়? কিছু একটা ফান করে কি সবাইকে একটু চিয়ার আপ করে নেওয়া যায়? তো এই যে সবাইকে একটু চিয়ার আপ করে নিলেন, সবাই একটু হাততালি দিল, সবাই একটু হাসলো, সবাই একটু উঠে দাঁড়ালো, এটার যদি সুযোগ থাকে তাইলে বিষয়টা ঠিক আছে। আর একটা আর্মি ক্যান্টনমেন্টে আপনি গিয়েছেন শুরুর দিকে, ইউ স্টার্টেড ইউর প্রেজেন্টেশন উইথ সেইং এভরিওয়ান প্লিজ স্ট্যান্ড আপ। সো ধরেন মেজর জেনারেল বসে আছে, ব্রিগেডিয়ার জেনারেল বসে আছে, হুট করে গিয়ে আপনি ওই হায়ারার্কির ওই মানুষগুলোকে এখন দাঁড় করায় ফেললেন। দাঁড় করাতে পারেন না, বিষয়টা এরকম না, কিন্তু তারপরও যেখানে যতটুকু সম্ভব, এটা যা স্টুডেন্টদের একটা প্রোগ্রাম, তখন ওখানে একটা হাততালি, একটা ছোট জোক, সবাই একটু দাঁড়ায় গেল, সবাই একটু জেস্টার এন্ড পস্টার এনশিওর করলো, এদিক তাকাই, একটু ডানে তাকাই, একটু বামে তাকাই, উপরে তাকাই, নিচে তাকাই, এরকম করলে আমাদের আসলে ঘুম কেটে যাবে। আমরা যে আসলে অনেক সময় লেথার্জিক হয়ে পড়েছিলাম, এই সিচুয়েশনটা আমাদের কেটে যাবে। কিন্তু এটা আমি কাদের বলতে পারি বা কাদের বলতে পারি না, সেটাও একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে বলা আছে ইউজ হিউমার। লাস্ট ওয়ান হইলো একটা বোল্ড স্টেটমেন্ট দিয়ে আপনি আসলে শুরু করতে পারেন, যেমন কিছু একটা বললেন যেটাতে মানে আপনার কনফিডেন্স শো করে। ওকে, যে বাংলাদেশের ইকোনমি, এই স্বচ্ছতার অভাব বা ল্যাক অফ ট্রান্সপারেন্সি ইজ দ্য মেইন রিজন ফর দ্যাট, বলে আপনার স্পিচ শুরু করেন। যে তবে থেকে কি বলে, ঠিক ইউটিউবের থাম্বনেইল গুলো আমরা যেরকম দেখি, বাংলাদেশি ইউটিউবারদের মতো না, বা অনেক অনেক ভালো ইউটিউবার আছে, কিন্তু অনেকেই ধরেন যেভাবে থাম্বনেইল ইউজ করে ওটার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নাই, হুট করে একটা বলে দিলেন, তাও তবে কি এই হচ্ছে? আসলে কিছুই হচ্ছে না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই আপনি ওভারঅল যে আউটপুট যেটা পেয়েছেন, আপনি তো জানেন যে আপনার প্রেজেন্টেশনে কি আছে, সেটা নিয়ে একটা বোল্ড স্টেটমেন্ট, ব্রেভ একটা ওয়ার্ড দিয়েও আপনি আসলে শুরু করতে পারেন। ওকে,
তারপর ওভারঅল যেগুলো হয় এগুলোর সাথে আমরা জানি যে যতটা সহজে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে ইজি করতে পারেন। কি করা? ওই যে নো ইওর অডিয়েন্স। ওই যে বললাম, আগেই স্টেজে একটু হেঁটে আসেন না। আগেই একটু বোঝেন না যে প্রোগ্রামটা কাদের নিয়ে কথা বলতে হবে। কথা বলার আগেই ফর দ্য ফার্স্ট টাইম আপনি তাদেরকে দেখছেন। তাদের সম্পর্কে একটু জানছেন। নট লাইক দ্যাট। চেষ্টা করেন তাদের সম্পর্কে একটু জানার। কাদের প্রোগ্রামে আপনি কথা বলবেন, কোন প্রেজেন্টেশনে কথা বলবো, ওখানে কারা থাকবে, একটু আগে থেকে রেডি হয়ে যাওয়া। ডিফাইন ইওর পারপাস। আপনি আসলে কেন যাচ্ছেন? আপনার ওখানে আসলে রোলটা কি? আপনার কি বিষয়ে কথা বলতে হবে সেটা আগেই ঠিক করেন। কি মেসেজ? যে আপনি আসলে মেইনলি কি প্রোভাইড করতে চান? কি বার্তা দিতে চান সবাইকে? সো প্রত্যেকটা স্লাইডে আপনি একটা করে মেইন আইডিয়া রাখেন। স্ট্রাকচার ওই যে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন এগুলো আমরা জানি যে কেমনে কি করতে হয়। ভয়েস অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। নরমালি যেকোনো মানুষের সাথে কথা বলতে গেলে যতটুকু জানি যে যেভাবে কথা বললে আপনার সামনের মানুষটা প্রপারলি শুনতে পারে, এটার জন্য তাকে কানটা আপনার দিকে একটু এগিয়ে দিতে হয় না, অথবা আপনি এত জোরে কথা বলছেন, উচ্চ স্বরে কথা বলছেন, তাকে যাতে একটু পিছিয়ে না যেতে হয় বা সে যাতে আনকমফোর্টেবল ফিল না করে। নর্মালি আপনি স্বাভাবিকভাবে কথা বলছেন আর ও স্বাভাবিকভাবেই শুনতে পারে, এটাকেই বলা হয় হলো পারফেক্ট ভলিউম। পেস, টোন এগুলো কতটুকু আপ করবেন, কতটুকু লোয়ার করবেন, এইটা সিচুয়েশন বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে। এবং অনেকেই আপু মনে হয় বলছেন যে আপনি ওভারঅল কথা বলছেন। তো কোথায় ইচ্ছা করে আপু বলেছেন বা রাকিব বলেছে যে ওভারঅল কথা বলছি, কোথায় আসলে একটু ইচ্ছা করে লাউডার হইতে হবে, কোথায় ইচ্ছা করে একটু স্লো হয়ে যেতে হবে, কোথায় অ্যাজার্ট ক্রিয়েট করতে হবে। তো এগুলো যত বেশি আপনি ওগুলোর মিনিং বুঝবেন, পুরো বিষয়টা সম্পর্কে আপনার আইডিয়া আপনি রাখতে পারবেন, তখন এটা আপনার জন্য ইজিয়ার হবে। তো ভাই জানেন 30% ভেজিটেবল শুধু নষ্টই হচ্ছে যে স্টোরেজ না থাকার কারণে। আপনি ফিল করতে পারেন বিষয়টা কি ম্যাসিভ আকার ধারণ করেছে। সো কি ম্যাসিভ আকার ধারণ করেছে এইটা একরকম, আর আপনি ফিল করতে পারেন, তখন আপনি একটু কষ্ট পান। ম্যাসিভ আকার বলার সময় আপনি চমকে যান যে কি হচ্ছে, তার মানে আমাদের তো এখানে কাজ করা উচিত। সো ইউ হ্যাভ টু মেক ইউর টোন স্লোয়ার, and for ensuring your tone, for making it impactful to some extent, you have to make it louder. স্ট্রেস, ইন্টোনেশন কোথায় কতটুকু কি রাখবেন এটা জরুরি। আবার অ্যাভয়েড ফিলার যেগুলো, যেমন বা লাইক, অনেকে বারবার খালি লাইক, ইটস লাইক, লাইক, এত লাইক হইলে ওটা ধরেন আসলে টিকটকারদের মতো শোনায়। তো চেষ্টা করতে হবে যতটা সম্ভব যে লাইক, অ্যাজ, এক্সাম্পলই তো আপনি দিচ্ছেন, তো সেটার যাতে একটা পারফেক্ট ব্যালেন্স থাকে। আর এখানে ফিলারগুলো অ্যাভয়েড করতে বলা হয়েছে, ট্রু। আবার যে ফিলারগুলো নর্মালি আপনার কাইন্ড অফ নেটিভ কোনো ফিচারকে প্রকাশ করে, কোনো বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন না। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই দুপুরে লাঞ্চ করেছেন? হ্যাঁ ভাই দুপুরে আমি লাঞ্চ করেছি, মাছ দিয়ে আজকে লাঞ্চ করেছি। বিষয়টা কিন্তু এরকম না। এখানে আটকে যাওয়াটাও ক্ষতি, আবার একদম মুখস্থের মতো বলা এটাও ক্ষতি। লাঞ্চ করেছেন? জি ভাইয়া লাঞ্চ করেছি। কি খেয়েছেন? এই যে এটা খেয়েছি। সেখানে আপনি যদি একটু স্লোয়ার হয়ে যান সমস্যা নাই। তো ওই ফিলার আর এখানে এই আর ওইটা কিন্তু আলাদা। আটকে যাওয়ার কারণে আমতা, আমতা করা, আমরা সেইটাকে না বলছি। তার মানে আমতা, আমতা করার মানে কিন্তু এই না যে আমাদের কেউ জিজ্ঞেস করলো মুখস্থের মতো আমরা বলে দিলাম। সেই কারণে ইচ্ছা করে এমনভাবে বলবো ওটা যাতে আসলেও রিয়েলিস্টিক মনে হয়। আমি মেমোরাইজেশন থেকে আমি আসলে বলছি, মুখস্থ করেছি, এটা থেকে আসলে করা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, ভলিউম বা ভয়েস কতটুকু রাখবেন, টোন কেমন রাখবেন। জেস্টার অ্যান্ড পশ্চার নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা আরো একটু বেশি ক্লিয়ার করছি। দেখেন ডিজাইনটা কেমন রাখবেন। ওই যে বলছে একটা স্লাইডে আপনি 5টা থেকে 6টা বুলেট পয়েন্ট রাখতে পারেন, ভিজুয়াল রাখেন, কিছু চার্ট রাখেন, কিছু আইকনস রাখেন। হেডিংটা একটু বড় করে দেন যাতে দূর থেকেও বোঝা যায়। তারপর বডিতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো 20 থেকে 24 বলা হয়, যাতে আপনি খুব সহজেই এগুলো দেখতে পারেন, দূর থেকেও মোটামুটি বোঝা যাবে, আর আপনি তো ব্যাখ্যা দিচ্ছেনই। কালার্স কনসিস্টেন্ট হওয়াটা খুব জরুরি। ওকে, কোন কালারটা কোন থিমের সাথে আসলে যাচ্ছে। আমি শোক দিবসের একটা প্রেজেন্টেশন দিচ্ছি, ওটা হিউজ কালারফুল, ওটা তো সাদা কালো হওয়া উচিত ছিল। আবার ধরেন আপনি আপনার সেলিব্রেশন টাইপের কিছু একটা করছেন, ওখানে প্রচুর কালো আপনি ব্যবহার করেছেন, আপনি তো এখন শোকাহত না। ইউ আর টু মাচ এক্সাইটেড, আপনার যথেষ্ট খুশি সবাই, ইউ আর ইন আ সেলিব্রেটিং মোড, তা আপনি সেটাকেই কালারফুল করেন। তো কোন ধরনের প্রেজেন্টেশন এইটা? এটা কি আমাদের ওভারঅল কোনো ক্রাইসিস নিয়ে আমরা আসলে কাজ করছি? এটা কি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করছি? এটা
নাকি আমরা কোনো একটা ভালো বিষয়ের সেলিব্রেশন টাইপের কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি। তারপর অ্যানিমেশন, শুরুর দিকেই পাওয়ার পয়েন্ট শিখে আমাদের কাজ হলো সব ধরনের অ্যানিমেশন ট্রাই করা। ট্রানজিশন গুলো আমরা এমন প্র্যাকটিস করি মানে ওটা মনে হচ্ছে নাচতে নাচতে স্লাইড ওপেন হয়, নাচতে নাচতে অফ হয়। নট লাইক দ্যাট, ইউ হ্যাভ টু মেক শিওর ইউর প্রফেশনালিজম। ওকে, অ্যাজ ট্রাই টু মেক শিওর অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যতটা সম্ভব সিম্পল করার চেষ্টা করেন। ওকে, ট্রানজিশনে আপনাদের এত বেশি মানে ফোকাস করার দরকার নাই। আচ্ছা, দেন এইটাতে আমাদের মেইন যদি কোনো বিষয় থাকে সেটা হলো এইটা, যে অনেক সময় প্রস্তুতি ভালো, সবকিছুই ঠিকঠাক ছিল, তারপরেও প্রেজেন্টেশন কেমন যেন মনে হলো যে না এটা অ্যাভারেজ টাইপের হয়ে গেল। বডি ল্যাঙ্গুয়েজ এবং ভিজুয়ালস এটা আসলে ম্যাটার করে। দেখেন এখানে অনেকেই অনেকভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, কেউ নার্ভাস, কেউ ফেস দেখাতে চাচ্ছে না, কেউ আবার খুব এক্সাইটেড প্রেজেন্টেশন দিয়ে। এখানে অনেক ড্রেসের, অনেক সংস্কৃতির, অনেক মাইন্ডসেটের মানুষ আমরা দেখতে পাচ্ছি। সো একটা প্রেজেন্টেশনে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা থিং হলো আই কন্টাক্ট। আই কন্টাক্ট আপনাকে মেক শিওর করতেই হবে। এখন আপনি চিন্তা করেন শুরুর দিকে আমরা যখন কথা বলেছিলাম যে ডোন্ট ক্যারি দ্য স্ক্রিপ্ট, ডোন্ট ক্যারি ইউর ডায়েরি, ডোন্ট ক্যারি ইউর ফোন। কারণ আপনি যদি ফোন দেখে দেখেই পড়তে থাকেন, সো ইট উইল বি সো মাচ টাফ ফর ইউ টু মেক শিওর দ্য আই কন্টাক্ট উইথ ইউর অডিয়েন্স। আর অডিয়েন্সের দিকে তাকায় যদি আপনি কথাই না বলতে পারেন, তাহলে আপনি আসলে কাদের কাছে প্রেজেন্ট করছেন? আমরা অনেক সময় শুধুমাত্র টিচারের দিকে তাকিয়ে থাকি, টিচারকে গুছিয়ে গুছিয়ে বলছি, বিষয়টা কিন্তু সেরকম না। ডিবেটের বিষয়টা আলাদা। আপনি বিচারকদের দিকে তাকিয়ে বলবেন, তাদের নিয়ে আপনি কথা বলবেন, তারা আপনাকে জাজ করছে, ফাইন। কিন্তু যখন আপনার এটা প্রেজেন্টেশন, তখন শুধুমাত্র আপনি টিচারের দিকে কেন তাকিয়ে থাকবেন? টিচার সামনে, আপনি তার দিকে তাকিয়ে প্রেজেন্টেশন দিচ্ছেন না। ইউ হ্যাভ টু সি দ্য হোল ক্রাউড এন্ড ইউ হ্যাভ টু এনশিওর ইউর আই কন্টাক্ট। এটার উপায় হইলো সবার দিকে একটু একটু তাকানো। মজার বিষয়, যদি দেখেন যে না সবার দিকে তাকাইলে যে আরে ভাই আমি যে পরিমাণ নার্ভাস, ওদের দিকে তাকাইলে তো আমি আরো কলিজা শুকায়া যায়, এখানে কারোর দিকে ডিরেক্টলি তাকাবেন না, একটু ওভারভিউ করে যাবেন। এখানে একটা সহজ বুদ্ধি, বিভিন্ন দেয়ালের দিকে তাকানো, একদম পিছনের দিকে তাকানোর চেষ্টা করা। ডান পাশের দেয়ালের দিকে একটু দেখা, বাম পাশের দেয়ালের দিকে একটু দেখা, পিছনের দেয়ালের দিকে একটু দেখা। ওভারঅল ওদের মাথার উপর দিয়ে দেখবেন। তার মানে ডিরেক্টলি কারো চোখেও আপনার চোখ পড়ছে না, যেটা আপনাকে আরো বেশি নার্ভাস করতে পারে। আবার এমন ভাবে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, এমন একটা ভাব যে আপনি আসলে সবার সাথে আই কন্টাক্ট মেনটেন করছেন। জেস্টার অ্যান্ড পস্টার খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেকের ধারণা যে প্রেজেন্টেশন মানে একটা জায়গায় দাঁড়ায় দিতে হবে, নট লাইক দ্যাট। আপনি ইচ্ছা মতো হাঁটাহাঁটি করেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, কখনোই স্লাইডের সামনে যায়েন না। ওই যে আমাদের তো সামনে থেকে রিফ্লেকশন পড়ে, ওই ধরেন আপনার যে হোয়াইট বোর্ড আছে, ধরেন সেখানে হলো প্রেজেন্টেশনটা ফেলা আছে কোনো একটা প্রজেক্টর দিয়ে। এখন সামনে দিয়ে আপনি যখন হাঁটাহাঁটি করেন, ওই প্রজেক্টর পড়ে গেছে আপনার গায়ে, আর পিছনের প্রজেক্টরে ওই পুরো স্লাইড জুড়ে আপনার বডি দেখা যাচ্ছে, কারণ আলোটা তো পড়ছে আপনার বডিতে, আপনি তো সামনে দিয়ে হাঁটাহাঁটি করছেন। সো যদি প্রজেক্টর সাইডে কোনো স্ক্রিনে ওইভাবে দেওয়ার ব্যবস্থা না থাকে, এমন জায়গায় আপনি আসলে হাঁটাহাঁটি করবেন যেখানে ওই প্রজেক্টরের ওই আলোটা, রিফ্লেকশনটা আপনার উপর না পড়ে, পুরো স্লাইডটা নিচে মানে পিছনে প্রপারলি দেখা যাচ্ছে। ওই জায়গায় গিয়ে জেস্টার হইল, জেস্টার অ্যান্ড পস্টার সহজ কথা। জেস্টারটা এইটাই যে আপনার হাত পা কেমনি কি আপনি নাড়াচ্ছেন, কিভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলছেন, এইটা দেখাচ্ছেন, ওইটা দেখাচ্ছেন, এভরিথিং ইজ অ্যালাউড ফর ইউর প্রেজেন্টেশন। ভাইভা বোর্ড আর প্রেজেন্টেশনের পার্থক্য হইল, ভাইভা বোর্ডের নিচে হাত গুটিয়ে রাখতে হয়, আর প্রেজেন্টেশনে আপনি হাঁটাহাঁটি করেন, আপনি হাত দিয়ে দেখায় দেখায় দেন, হাত পা ইচ্ছা মতো নড়ান, অবশ্যই ব্যালেন্স রেখে দেন। এটা হলো জেস্টার। পস্টার কি? সহজভাবে মনে করবেন পজিশন, কিভাবে আপনি আসলে দাঁড়ায় আছেন, কিভাবে আপনি আসলে বসে আছেন, আপনি হাতটা কোথায় দিয়ে রেখেছেন। তো এই যে হাত কি আমার কোমরে, হাত কি পকেটে, হাত কি ডায়াসের উপর, সো যেভাবে আপনি আসলে বসে আছেন, যেভাবে আপনি আসলে দাঁড়িয়ে আছেন, যেভাবে আপনি আসলে, মূল কথা জেস্টার, এটা আপনার এগুলো বডি ল্যাঙ্গুয়েজেরই পার্ট। হাত পা কেমনে কি নাড়াচ্ছেন, পশ্চার হলো কেমনে বসে আছেন, কেমনে দাঁড়ায় আছেন, বা কিভাবে আপনি আসলে হাঁটছেন। ওকে, সো এই কারণে আই কন্টাক্টটা মেনটেন করা খুব জরুরি, জেস্টার এন্ড পশ্চার মেনটেন করা জরুরি। অ্যাভয়েড রিডিং স্লাইডস ওয়ার্ড ফর ওয়ার্ড। ওই যে স্লাইড দেখে হুবহু আপনি খালি পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন, এটা তো বোরনেস ক্রিয়েট হবে। ওকে, লেথার্জিক হয়ে যাবে সবাই। সো আপনি যদি আসলে ভুলেই যান যে ইফ ইউ সি দ্য স্লাইড দেন, বলে আপনি একটু দেখে নিলেন। ওকে, স্লাইড শুড সাপোর্ট নট রিপ্লেস স্পিচ। ওই যে বললাম, স্লাইড তো আমার একটা ব্যাকআপ, যেখানে আমি দেখবো যে ম্যাল নিউট্রিশনের একটা ছবি দেয়া আছে, একটা ওয়ার্ড খালি লেখা আছে ম্যাল নিউট্রিশন, আসল কথা তো আমি বলবো।
সো এমন যদি হয় যে আপনি ঠিক তাই বলছেন যা যা আসলে ওই স্লাইডে লেখা, তাহলে মানুষ কি আপনার কথা শুনবে? সব তো স্লাইডেই দেখা যাচ্ছে। তারপর যতটা সম্ভব ভিজুয়াল ইউজ করতে হয়, ইমেজ, চার্টস, আইকনস, বিভিন্ন ফিগার, টেবিল, চার্ট, এগুলো হইলে আমাদেরকে মানুষকে অ্যাট্রাক্ট করাটা সহজ হয়। ঠিক আছে? সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয় প্রেজেন্টেশনে এইটা। আই কন্টাক্ট মেনটেন করা খুব জরুরি। এখন ধরেন আপনার ফ্রেন্ডের দিকে আপনি তাকান কনফিডেন্সের জন্য, যে আই কন্টাক্ট মেনটেন করার জন্য তো তাদের দিকে তাকাইতে হয়। এন্ড আপনার ফ্রেন্ডের দিকে তাকাইলে ও আরো বেশি ভেংচি দেয়। ও আরো বেশি ওই মাথার উপর ২ নখ দিয়ে কেমন যেন সাইন দেয়। ও একটু হাসাহাসি করে। ওরে দেখলে হয় ও এত বেশি সিরিয়াস, আপনি ভীত হয়ে যান, নার্ভাস হয়ে যান, অথবা ও এত বেশি ফানি, ও এত মজা করে, আপনার দেখে ভীত না হয়ে আপনি উল্টা হেসে দিচ্ছেন আপনার প্রেজেন্টেশনের মধ্যে। সুতরাং সেই ফ্রেন্ডের দিকেই তাকান। চেষ্টা করেন যে আমি এমন কারো দিকে তাকাবো যে আসলে আমাকে একদম হাসায়ও ফেলবে না, যে আসলে আমাকে একদম ভীতও করে ফেলবে না। এমন ফ্রেন্ডের দিকেই তাকান। এই কারণে যখন বড়, বড় প্রোগ্রাম হয় না? ধরেন আপনাকে অডিটোরিয়ামে একটা স্পিচ দিতে হবে। টেকনিক্যালি ৫ টা ফ্রেন্ডকে ৫ টা রোতে বসায় দেন। যে আমি তো অন্য মানুষের দিকে তাকাইতে পারবো না, কিন্তু তোদের দিকে তাকাবো। এই রোতে তাকাবো, ওই রোতে তাকাবো, ওই রোতে, এমন একটা ভাব যে আমি সবার দিকে তাকাচ্ছি। তাদের উচিত আপনাকে সাপোর্ট দেয়া। ওকে? আর আরেকটা লাস্ট কথা সেটা হলো প্রেজেন্টেশনের সময় অনেক সময় আমরা ভীত হয়ে যাই, এটাই খুবই স্বাভাবিক। আবার অনেক সময় ভীত হইতে, হইতে নার্ভাস হইতে, হইতে আমরা হেসে দেই। মনে রাখবেন যে আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনারটা কিন্তু আপনার জন্যই কাউন্ট হবে। অনেক ফ্রেন্ড দেখবেন যে হাসে, কিন্তু সময় মতো সে আবার ঠিকই সিরিয়াস। সুতরাং আপনার কাজ হলো এখন চুপচাপ প্রেজেন্টেশনটা দেয়া, স্মুথলি প্রেজেন্টেশনটা দেয়া। আপনার যে ফ্রেন্ডটা হাসছে, সো আপনি একটু আল্লাহর উপর বিশ্বাস রাখেন। ওর প্রেজেন্টেশনের সময় আপনিও মনে, মনে হাসতে পারবেন। আল্লাহ আপনার এই সুযোগ দিবে। সো আপাতত কন্ট্রোল ইউরসেলফ। যতটা সম্ভব রেলেভেন্ট থাকেন, কনসিস্টেন্ট থাকেন আপনাদের প্রেজেন্টেশন নিয়ে, এবং আই কন্টাক্ট, জেস্টার অ্যান্ড পস্টার এগুলো যতটা সম্ভব ব্যালেন্স রাখার চেষ্টা করেন। ওকে? এখন প্রশ্ন হলো যে প্রেজেন্টেশনের শেষে তো প্রশ্ন আসতে পারে, তখন কি করবেন? প্রশ্ন যত কঠিন, প্রবলেম যত কঠিন, আপনাকে তত বেশি মাথা ঠান্ডা রাখতে হবে। এখানে পোলাইট কিছু ফ্রেজেস, ওকে দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন, অথবা কেউ আপনাকে প্রশ্ন করছে, ওকে লেট মি ক্ল্যারিফাই, অথবা আপনি ধরেন জানেন না, আপনি কি ভুল তথ্য দিবেন? যে ওকে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট আই ক্যান ফাইন্ড ইট আউট, করে আপনি আসলে প্রশ্নের উত্তরটা দেন। যদি না পারেন তাহলে শেষেরটা বলেন যে আপনি শিওর না, আপনি এটা ফাইন্ড আউট করবেন বা আপনি এটা শিখে নেবেন। বা নরমালি প্রশ্নের জন্য, ওকে দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর আস্কিং দ্যাট, সো ইট শুড বি লাইক এটা এটা এটা। ঠিক আছে? আচ্ছা, দেন হইল কোশ্চেনের পরে আমরা যদি দেখি, এখানে বেসিক কিছু টিপ আছে। যেমন আপনি কি করতে পারেন? আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস অ্যালাউড। রেকর্ড ইউরসেলফ অ্যান্ড রিভিউ। চিন্তা করেন যে কারণে আমরা ভিডিও চেয়েছি বারবার। নিজের লেখাটা, নিজের প্রেজেন্টেশনটা নিজে রেকর্ড করেন এবং রিভিউ করেন হোয়ার দ্য প্রবলেমস লাই। ওকে? আপনি দেখলে বুঝতে পারবেন। আবার ইউজ কিউ কার্ডস নট ফুল স্ক্রিপ্ট। আমরা দেখি পুরো খাতা অনেকে নিয়ে চলে আসে, পুরো শিট অনেকে নিয়ে আসে, পুরো মোবাইল ফোন নিয়ে চলে আসছে। তো যারা ডিবেটার, আমাদের ডান হাতে মাইক থাকতো, বাম হাতে দেখবেন যে ছোট ছোট স্ক্রিপ্ট থাকতো। একটু দেখে ওই পয়েন্টটা ধরে নিয়ে আমরা আমাদের মতো কথা বলছি, মানে যে কোনো এক হাতে মাইক, আর এক হাতে বাম পাশে যেখানে একটু সহজে বাইরে যেন না যায়, বাম পাশে আমি কোনো মতো হাতে একটু ছোট করে একটা কিউ কার্ড রেখে দিয়েছি, স্টিকি নোট টাইপের রেখে দিয়েছি। বেশি আনইজি ফিল হচ্ছে, রিল্যাক্স অ্যান্ড ব্রিথ। যতটা সম্ভব একটু দীর্ঘ নিঃশ্বাস নেন, ওই যে ব্রেথ ইন ব্রেথ আউট একটু করেন, একটু ইজি লাগার কথা। ওকে? তারপর স্টার্ট স্মল, ইমপ্রুভ গ্রাজুয়ালি। ছোট ছোট অংশ দিয়ে আপনি আসলে স্টার্ট করেন। অনেক সময় অনেকেই দেখবেন যে ওকে ধাক্কা দিয়ে ওরা শুরু করাইতে হয়। শুরু করার পরে ও ভালোই বলে, কিন্তু শুরুর দিকে ও যে বলবে, এটা বলতে গিয়েই ও অনেক ধরনের মানে আনকমফোর্টেবল সিচুয়েশন ও নিজের জন্য নিজেই তৈরি করে। এটা করা যাবে না। আপনি কতটা নার্ভাস এটা বুঝতে দিয়েন না। ওকে? বারবার পানি খাওয়ার দরকার নাই। বারবার নিজেকেই নিজে বাতাস করার দরকার নাই। মানে অনেক সময় তো প্রেজেন্টেশন দেখি, মানে চোখের সামনে অনেক কিছু হয়। সো আপনি কতটা নার্ভাস এটা আপনি ভালো জানবেন। ওকে? সো এই কারণে আগে থেকেই কতটা ফিট থাকলে, কোন ড্রেস পরলে আপনাকে কমফোর্টেবল লাগে। এখন ধরেন আমাদের অনেক সময় হলো আমরা কখনোই ইন করতে চাই না। প্রেজেন্টেশনের দিন এমনভাবে ইন করে গিয়েছি,
আমাকে 10 বার নিজের ইন ঠিক করতে হয়, মনে হচ্ছে শার্ট ভাঁজ হয়ে যাচ্ছে, শার্ট তো খুলে যাচ্ছে, ইন তো ঠিক নাই, বেল্ট তো ঠিক নাই, জুতা তো ঠিক নাই। তা আপনি ইন সামলাবেন, বেল্ট সামলাবেন, নাকি আপনি প্রেজেন্টেশন ভালোভাবে দিবেন? সুতরাং যদি ইন আগে থেকে করে রাখার প্র্যাকটিস করে থাকা যায়, তো না আমি তো নর্মালি ইন করি, ইন করলে ওকে ফাইন। ওকে, সো এইটা যতটা সম্ভব ওগুলোতে আপনি রিল্যাক্স থাকেন, তারপর আপনি গ্রাজুয়ালি আপনি আগায় যেতে পারবেন। আচ্ছা, আমরা লেকচারের একদম শেষের দিকে আমাদের আরো কয়েকটা লেকচার আছে, আমরা হোপফুলি এইটা ব্রেকের পর ইনশাল্লাহ দেখব। এখানে আমাদের কিছু রেফারেন্স আছে কি কি প্র্যাকটিস করতে পারেন, পাশাপাশি লিঙ্কিং ওয়ার্ড আমরা অনেকগুলো দিয়েছি, কি কি দিয়ে আপনি আসলে কানেক্ট করবেন, তারপর ওভারঅল একটা প্রেজেন্টেশনে কি কি আসলে ফ্রেজ আমাদের রাখা উচিত সেটা নিয়ে আমরা আসলে এখানে দেখেছি। পাশাপাশি কিভাবে শেষ করবেন, আমাদের আরেকটা লেকচার লাগবে প্রেজেন্টেশনে। আর নর্মালি আমাদের যে ভোকাবুলারি, আমাদের ধরেন যে জিআরই ওয়ার্ড, এগুলো নিয়ে মনে হয় না আজকে আমাদের খুব একটা বেশি কথা বলার প্রয়োজন আছে। এগুলো তারপরেও প্রেজেন্টেশনের সাথে এই টপিকে দেখেন আজকের আপনাদের স্লাইড কিন্তু 38 পেজের স্লাইড। ওকে, বেশি রাখার চেষ্টা করছে যে ঠিক আছে এগুলো আমাদের সব পড়ার দরকার নাই, কিন্তু আপনার কাছে থাকলে আপনি পরেও প্র্যাকটিস করতে পারবেন। এগুলো কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে কি করতে হয়, ইউ নো ইট ভেরি ওয়েল। সুতরাং এগুলো আপনাদের কাছে থেকে যাক। সো যদিও প্রায় 40 পেজের মতো আজকের স্লাইডটা হয়ে গিয়েছে, তারপরে এটা শর্ট করি নাই যে সবই থাকুক। আমাদের তো পাবলিক স্পিকিং টপিকের তো অভাব নাই, জিআরই ওয়ার্ডস এর তো অভাব নাই, তো এই কারণে আমি রেখেই দিয়েছি এখানে। ওকে, এগুলো আপনারা নিজেরা একটু দেখবেন। ক্যালেডোস্কোপিক কি, দ্রুত পরিবর্তিত হচ্ছে। ওকে, নেভারি, কুডোস, কিসমেট, নেল, তো এগুলো দেখবেন। এখানে কিউ কার্ড আছে আইএলটিএস এর, অনেকে আইএলটিএস এর আছেন এখানে, চেষ্টা করবেন এগুলো ধরে ধরে প্র্যাকটিস করার। আমি জানি যে আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, তো এখানে তারপরেও দেওয়ার উদ্দেশ্য হলো নতুনরাও যাতে একটা আইডিয়া পায় যে একটা আইএলটিএস এর স্পিকিং এ কি থাকে। আর আপনার জন্য সুবিধা হলো আপনি তো আজকে একটা টপিক তো প্র্যাকটিস করছেনই, ওকে, সো এটা দেখার পরে আপনি একটু ডিসাইড করেন যে ঠিক আছে আমি এটা নিয়ে একটু 2 মিনিট বলি, আপনি আপনার প্রিপারেশন চালায় যান। এইটা দেখার পর আপনি এটা নিয়েও 2 মিনিট একটু বলেন, একটা টপিক আগায় গেল। ওকে, যে ডেসক্রাইব আ গুড অ্যাডভাইস ইউ গেভ টু সামওয়ান, কাউরে একটা ভালো পরামর্শ দিয়েছিলেন, কি সেইটা? ওকে, কাকে দিয়েছিলেন, অ্যাডভাইসটা কি ছিল, কেন দিয়েছিলেন, এবং সে এটা আসলে কিভাবে ফলো করেছিল। এক্সাম্পল দিয়ে দেন, আমার একটা ছোট ভাই অ্যাডমিশন দিবে, তাকে দিয়েছিলাম। কি পরামর্শ? ওই যে অ্যাডমিশনের বিষয়ে। কেন দিয়েছিলেন? কারণ আমি আমার অ্যাডমিশনে কিছু ভুল করেছি বা ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি বিভিন্ন জায়গায় এই সেই করে, আই হ্যাভ গট সো মেনি এক্সপেরিয়েন্সেস অন দ্যাট, অ্যান্ড আই গেভ দিস হিজ অর হার অ্যাডভাইস বাই দিস ওয়ে। সে কিভাবে ফলো করেছিল? ওই যে আমি ওখানে 3টা পয়েন্ট দিয়েছিলাম, যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম রাইট নাও, হিউজ মানে প্র্যাকটিস হিউজ প্রিভিয়াস কোয়েশ্চেন্স অ্যান্ড রিভিউ ইয়ার আনসার রেগুলারলি। আমি ওখানে তাকে রিভিউ করতে বলেছি, বারবার এটা প্র্যাকটিস করতে বলেছি, বিগত সালের প্রশ্ন আমি পড়তে বলেছি, তারপর সময় নষ্ট না করতে বলেছিলাম। আর কি কি আপনি করেছিলেন ওর অ্যাডমিশন কেন্দ্রিক, আপনি সেগুলো সে আসলে কিভাবে ফলো করেছিল। অ্যান্ড রাইট নাও আলহামদুলিল্লাহ হি বিকেম অ্যাডমিটেড ইনটু বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অর আদার। ওকে, এগুলো নিজেরা নিজেরা সেট করতে পারবেন। তারপর আমাদের এখানে যেটা টপিক ছিল সেটা হলো হেলদি ডায়েট। আমরা দেখি চেষ্টা করব আমাদের ক্লাসের শেষে ব্রেকের পর আমরা এটা নিয়ে একটু কথা বলতে। Now the floor is yours. Do you have any question regarding mastering presentation? Or when you're talking about presentation, do you have any more better ideas or not? Just please let me know. আমরা আরেকদিন সময় দিব প্রেজেন্টেশনে কিভাবে কি করব, এবং এইটাতে আমরা আপনাদেরকে গ্রুপ করে দিব। আপনারাই টপিক সিলেক্ট করবেন। হেলদি ডায়েট আজকে যেটা আমাদের কথা, পড়ার কথা, পাবলিক স্পিকিং, সেটাও একটা টপিক হইতে পারে, নিয়ে আপনারা গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন দিবেন। Now let me know please if you have any question or not. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াদ হাসান। ভাই পুরো ক্লাস শোনার পরে আমি সবার জন্য কিছু শেয়ার করতে চাই, যদি আপনি অনুমতি দেন আর কি। আমাদের এই সেশনটাই আমরা শেষের দিকে চলে আসছি, আর মনে হয় 2 মিনিটের মতো মিটিং চলবে। আমি 2 মিনিট লাগবে মনে হয়, 2 মিনিটে আমি পারবো ইনশাল্লাহ। তাও চলবে কিনা বুঝতে পারছি না। ওকে, আমাদের হাতে সময় আছে, 5 মিনিট আছে ভাই। হ্যাঁ, তাহলে চেষ্টা করেন 2 মিনিটে শেয়ার করতে। ওকে, হ্যাঁ, আমি জাস্ট একটা বলি যে আমি যখন প্রথম প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছিলাম, তো ইউটিউবে কিছু ক্লাস দেখতেছিলাম, তো আমার মনে হচ্ছিল যে আজকে যখন আপনি ক্লাস নিচ্ছেন যে ওই ক্লাসগুলো রিফ্লেক্স হচ্ছে। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমরা যারা শিখতে আছি, তো আমি যেটুকু জানি আমার সহপাঠীদের জন্য আমি একটু শেয়ার করব, সেই জায়গা থেকে বলা।
প্রেজেন্টেশনের প্লিজ। ভাই যে টপিকগুলো নিয়ে পুরোপুরি কথা বলেছে আমাদের স্যার, তো সেটার উপরে আমি হচ্ছে আহ, আমাদের যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি রয়েছে, স্ট্যানফোর্ড বিজনেস ক্লাবের যে ইউনিভার্সিটি মানে ইউএসএ, ওইটার যে ইয়েটা আছে ওখান থেকে আমরা ওদের গ্রাজুয়েটদের যেই জেস্টার পোস্টার যে ট্রেনিং গুলো করে, তো ওই চ্যাপ্টার থেকে যদি আমরা 5-6টা ভিডিও দেখতে পারি তাহলে এটা ফুললি ক্লিয়ার হবে। আর আরেকটা বিষয় যে একটা বেশ সুন্দর ভিডিও আছে, সেটা আমেরিকান, কিন্তু ওটার কোন ইনস্টিটিউটে এটা আমি জানি না, তবে ওটার হেডিংটা হচ্ছে ব্যাড প্রেজেন্টেশন টু গুড প্রেজেন্টেশন। ওখানে হচ্ছে ইন্ডিয়ান একটা সেলের প্রেজেন্টেশনকে ওনারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। তো ওই কয়েকটা সোর্স যদি আমরা প্রত্যেকেই চেষ্টা করি জানার জন্য, তাহলে মনে হয় যে আজকে আমাদের স্যার বা মেন্টর যে ক্লাসটা নিয়েছে এটা শতভাগ রিফ্লেক্ট আমাদের মস্তিষ্কে বসে যাও। আমার কাছে এটা মনে হয়েছে। তা আমি চেষ্টা করতেছি ক্লাস শেষে লিঙ্কগুলো যতদূর পারি আমি শেয়ার করব। আর আপনারাও একটু সংগ্রহ করে নিতে পারেন। এটাই আসলে শেয়ার করার ছিল আমার। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ফুয়াদ হাসান। এবং ঠিক এই রিজনটার কারণে আমি কিন্তু আপনাদের কাছ থেকে মতামত চাই। এখানে উনি টিচার, উনি স্টুডেন্ট, নট লাইক দ্যাট। আমাদের ইনফ্যাক্ট আমার ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান, ওনাকে আপনারা অনেকেই চিনেন। সো উনি ধরেন কোনো কালে উনি স্টুডেন্টদেরকে স্টুডেন্ট মানতে উনি রাজি না, আমাদেরকে উনি টিচার মানতে রাজি না। আমরা সিনিয়র স্কলার, স্টুডেন্টরা হলো জুনিয়র স্কলার, সবাই এখানে স্কলার। সো ফুয়াদ যে বিষয়গুলো এখানে তুলে ধরেছেন, সো স্ট্যানফোর্ডের যে বিষয়টা ছিল বা কিছু কিছু রেফারেন্স ফুয়াদ সাহেব দিয়েছেন, সো আমরা চেষ্টা করব যে এগুলোকে যত বেশি রিফ্লেক্ট করার। আর পাশাপাশি যখন আমরা রেফারেন্স নিয়ে কথা বলবো, কিছু বিষয়ে মনে হয় ফুয়াদও একমত হবে। আমি কিছু নোট রেখেছি, যেমন ধরেন এই যে প্রেজেন্টেশনের যে বিষয়টা, এখানে আমি কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি। ওই যে কোন টেড টক গুলো দেখবেন, কোন ওই যে টোস্ট মেকার্স আছে, বিবিসি লার্নিং ইংলিশ আছে, গের রোনাল্ডসের এখানে একটা প্রেজেন্টেশনের টপিক আছে, টক লাইক টেড, টেড টক কিন্তু আমরা অনেক শুনি। সুতরাং এই যে সোর্সেস গুলো, আমার মনে হয় যেগুলো আমরা ইউজ করি, এটা হোপফুলি কাজে দিবে। ওকে, সো থ্যাংক ইউ ফুয়াদ ফর শেয়ারিং ইউর থট। আমার মনে হয় যে আমরা একটা ব্রেকে যাই, 1-2 মিনিট সময় আছে। হোপফুলি আমরা আবার ঠিক 8:35-এ আমরা সবাই জয়েন করি। আজকে মনে হয় খুব একটা বেশি প্রেশারও নাই প্রস্তুতি নেওয়ার মতো। আমরা জয়েন করি, আবার দেখি নতুন গল্প শুনি। দিন শেষে আমাদের একটাই টার্গেট, প্রেজেন্টেশন এটা যাতে আমাদের জন্য আর ভীতিকর না থাকে। এটা ওভারনাইট সলভ হয়ে যাবে না, ট্রু, বাট as much as possible we have to make it more and more slide for us. Okay, so thank you for joining. Hopefully see you again at 8:35 p.m. Okay, assalamu alaikum.